বান্ধবীর ভাই যখন পাগল প্রেমিক গল্পের তৃতীয় অংশ। ভালোবাসায় ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে, যতনে রাখিব তোমারই থাকিব মরণেরও পরে। যাব না কবু ভুলে, এই জনমে তোমারই আছি, থাকবো জীবন ভরে। পিয়াল ভাইয়ের মুখে এই কথাগুলো শুনে আমি অনেক সুখে কান্না করলাম। আমার এই একটা দোষ, আমার কথায় কথায় কান্না আসে। আমি খুব ইমোশনাল, ছোটবেলা থেকে দুঃখ কষ্ট আমাকে ছুঁতে পারেনি। এজন্য বোধহয় প্রত্যেক কথায় কথায় কান্না করাটা আমার স্বভাব। আমি ভীষণ নরম মনের মেয়ে। পিয়াল ভাই আমার চোখ মুছে দিয়ে বলে, পাগলি, এভাবে কেউ কাঁদে? আমাকে অনেক ভালোবাসেন তিনি, ভালোবাসায় ভরিয়ে রাখেন। তার ভালোবাসায় আমি সিক্ত। তার প্রতিটি ছোঁয়া যেন আমার কাছে মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে আছে। পিয়াল ভাইয়ের আর আমার এখনও কোনো শারীরিক সম্পন্ন হয়নি। শুধু শরীরের চাহিদার জন্যই ভালোবাসা হয় না, সেটা হয় আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এই যদি আমাদের দৈহিক চাহিদাই থাকতো, তাহলে কিন্তু এখন পর্যন্ত পিয়াল ভাইয়ের সাথে আমার সেই সম্পর্ক না হওয়ার জন্য ভালোবাসা এত গভীর হতো না। পিয়াল ভাই কখনো আমাকে বুঝতেই দেয় না যে আমার শরীরটাকে সে ভালোবাসে। সে সব সময় তার তার প্রতিটি কাজকর্মে বুঝিয়ে দেয় সম্পূর্ণ আমিটাকেই সে ভালোবাসে। আমরা দুজন ছাদে দাঁড়িয়েছিলাম। তারপর পিয়াল ভাই বলল, চলো নিচে যাই, ঘুমিয়ে পড়তে হবে। আমাকে সঙ্গে নিয়ে পিয়াল ভাই নিচে এলো, দরজা লক করে দিল। পিয়াল ভাই আষ্টে পিষ্টে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর আগে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে আমাকে, শুধু গভীর ছোঁয়া দেওয়া বাকি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলেন পিয়াল ভাই, আর আমাকে বললেন, তুমি রেডি হয়ে থেকো, এসে আমরা ঘুরতে বের হব। পিয়াল ভাই তার ভার্সিটি শেষ করে কোচিংয়ে পড়িয়ে দুপুরবেলা বাসায় আসলেন। গোসল সেরে খাওয়া দাওয়া করে নেয়। আমাকে বলে রেডি হতে। আমি বলি, আগে একটু আপনি রেস্ট নিয়ে নেন, সারাদিন অনেক কষ্ট করেছেন। আমার কথায় ভীষণ খুশি হয়ে যায় পিয়াল ভাই। আমাকে কাছে নিয়ে আমার কপালে গাঢ় করে চুমু খায়। আমার সবচেয়ে ভালো লাগে তিনি যখন আমার কপালে চুমু খায়। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্পর্শ মনে হয় আমি পেলাম। তারপর পিয়াল ভাইয়া বিছানায় ঘুমোতে যায়, আমাকেও কাছে ডেকে নেয়, বুকের মধ্যে জড়িয়ে শুয়ে পড়ে। সন্ধ্যার দিকে আমরা দুজন বাইরে ঘুরতে বের হলাম। রিকশায় করে ঘুরতে ভীষণ ভালো লাগছে। পিয়াল ভাই এক হাতে আমাকে তার কাছে জড়িয়ে রেখেছে, আর এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে। আজ কয়েকদিন আমরা একসাথে আছি। আমি সব সময় দেখেছি, বাহিরে হোক যেখানে হোক, সে আমাকে তার হাত দিয়ে আগলে রাখে। সব প্রেমিক, সব হাজব্যান্ডদের উচিত তার ভালোবাসার মানুষটিকে এইভাবে আগলে রাখা, যাতে কোনো পরপুরুষ বা বাইরের লোক তাকে ছোঁয়া বা তার শরীরে না লাগে, আর তার বউ বা প্রেমিকা নিজেকে মনে করে সুরক্ষিত তার কাছে। অনেক জায়গায় ঘুরলাম আমরা দুজনেই। তারপর আমাকে ফুচকা খাওয়ালেন। আমি ফুচকা ভীষণ পছন্দ করি। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। একটু রেস্ট নেওয়ার পর খালামণি খেতে ডাকলেন। রাতে আমার বেশি খেতে ইচ্ছা করলো না, যেহেতু বাইরে ফুচকা খেয়েছি। পেটে তত জায়গা ছিল না। খাওয়া দাওয়ার পর পিয়াল ভাইয়া আমাকে নিয়ে আবার ছাদে গেলেন। আমরা ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম খোলা বাতাসে। আর আজকে আমি পিয়াল ভাইয়ের কাছে আবদার করলাম, আমাকে একটি গান শোনাতে হবে। পিয়াল ভাই গাইতে শুরু করলেন, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তোরে, যেন না পারে সে কোনো দিনও যেতে আমায় ছেড়ে। আমি তারে ছাড়াই না ভুবন, দেখব না রে দেখব না তারে, এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। গান গাওয়ার মাঝে আমাকে এক হাতে বুকের সাথে জড়িয়ে রেখেছে। আমিও তার বুকে জড়িয়ে পিঠের শার্টটা 2 হাতে ধরে রেখেছি। পরম শান্তির জায়গা। এখান থেকে নিঃশ্বাস নিতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের সুখকর মুহূর্তে হঠাৎ করে রনি ভাইয়া দৌড়াতে দৌড়াতে উপরে আসে। এসে ভাইয়াকে বলে, ভাইয়া, ভাবির বাবি চাচারা ভাবছে আমি নাকি ভাবিকে নিয়ে পালিয়েছি, কারণ পালানোর 2 দিন আগে একটি ছেলে দেখেছিল আমাদের। আমি ভাবির বাসার সামনেই ঘুরছিলাম। ভাবি যখন আমাকে চিরকুট দেয়, তখন ওই এলাকার একটি ছেলে আমাকে দেখে নেয়। ভাবির ছোট চাচাকে ওই ছেলে সব কিছু বলেছে, তাই তারা সন্দেহের বশে আমার নামে তোমার নামে মামলা দিয়েছে।
তারা আমারও তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। যেহেতু ভাবি নাবালিকা, তাই বাবা ভীষণ ভয় পাচ্ছে। ওসি সাহেব বাবাকে বলেছেন আমরা দুই ভাই যেন বাড়িতেই উপস্থিত থাকি। তাহলে তারা বুঝতে পারবেন যে আমরা যেহেতু বাড়িতেই আছি, তাহলে তাদের মেয়ে আমাদের কাছে কিভাবে থাকে। সেদিন নাকি ছেলে পক্ষের লোকেরা ভাবির বাবা মা ও চাচাদের ভীষণ অপমান করেছে, তাই তাদের জেদ চেপেছে। যে ছেলের সাথে ভাবি গিয়েছে তাকে ও ভাবিকে একসঙ্গে মেরে ফেলবে। আর এটা কিন্তু ভীষণ ভয়ের ব্যাপার। আমার শ্বশুর মশাই ফোন দিয়েছে রনি ভাইয়ের ফোনে। রনি ভাইয়া ফোনটা ওনাকে এগিয়ে দিয়ে বলল, বাবা কথা বলবে, কথা বলো। আমার শ্বশুর মশাই পিয়াল ভাইকে বলে, এই মুহূর্তে তুমিও রনি বাড়িতে চলে আসো। পুতুল কিছুদিন ঢাকায় থাকবে। আমি আর তোমার আম্মু বুদ্ধি করে এলিজাকে ঢাকায় পাঠিয়ে দিলাম। তোমার ছোট মামা ওকে নিয়ে যাচ্ছে। আপাতত পুতুল তোমার খালার বাসায় থাক। পুতুলের সঙ্গে এলিজাও থাকবে তোমার খালার বাসায়। আমরা পরে এসে পুতুলকে অন্য কোথাও সরিয়ে রাখবো। তুমি এক্ষুনি রওনা হও বাড়ির জন্য, সাথে রনিকেও নিয়ে আসবে। আমার শ্বশুর মশাইয়ের কথা শুনে পিয়াল ভাই নিজের চুলগুলো এক হাতে টেনে ধরল। রাগে চোখে তাকিয়ে রইল ফোনের দিকে। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। হঠাৎ করে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, আমাকে এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। তুমি নিজের দিকে খেয়াল রেখো। যেখানেই থাকি অবশ্যই তোমার কাছে ফিরে আসব। আমি আবার কান্না শুরু করলাম। পিয়াল ভাই আমাকে বোঝালেন, মাই ডল, প্লিজ কেঁদো না। তোমার আব্বু পুলিশ নিয়ে বাড়ি যাবে আমাদের, তাই বাবা আমাকে ও রনিকে এক্ষুনি চাটমোহর যেতে বলেছে। আমার কান্না দেখে পিয়াল ভাই মনে মনে সিদ্ধান্ত নেয় আমাকে ছেড়ে কোথাও যাবে না। পিয়াল ভাইয়ের খালা এসে বললেন, আমি এখনই সোহাকে দিয়ে পুতুলকে পাঠিয়ে দিচ্ছি আমার বড় মেয়ের বাসায়। খালা ভয় পাচ্ছে যদি পুলিশ এখানেও আসে। আর তুই বাবা, তোরা এক্ষুনি সরে যায় এখান থেকে। পিয়াল ভাইয়া বলল, ঠিক আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। সোহা আপু ভাইয়া আর আমি তিনজন মিলে বের হলাম। রনি ভাইয়া আগেই উবার ডেকে নিচে দাঁড়িয়েছিল। আমরা চারজন মিলে উবারে উঠে রওনা হলাম। পিয়াল ভাইয়ের একই কথা, সে যেখানেই থাকবে আমাকে নিয়েই থাকবে। রনি ভাইয়া তাকে বোঝাচ্ছে, কিন্তু তিনি কিছুতেই বুঝতে চাইছেন না। রনি ভাইয়া আমাকে বললেন, ভাবি তুমি ভাইয়াকে বোঝাও, এখন বাড়িতে না গেলে বিপদে পড়বো আমরা সবাই। আর তোমার বাবা তো ভাবছে আমি তোমাকে নিয়ে পালিয়েছি। তাহলে তো ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে। শুধু আজকে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে। তুমি একটু ভাইয়াকে বলো। পিয়ন্তি কাঁদতে কাঁদতে জাপটে ধরে পিয়ালকে বলে, বলছি শুনুন না, রনি ভাইয়া যা বলছে মেনে নিন। পিয়াল বলে, কখনো না, তোমাকে ছাড়া আমি যাব না, তোমার সাথেই থাকবো। আমি বললাম, অবশ্যই আমরা একসঙ্গে থাকবো। এখন তো এই বিপদ থেকে বের হতে হবে। জেদ করবেন না দয়া করে, বাবা যেহেতু ডাকছে চলে যান। পিয়াল অনেক সময় পিয়ন্তির মুখের দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, এলিজা আসুক, তারপর আমি আর রনি রওনা হব। রনি ছোট মামার ফোনে ফোন লাগায়। ওরা অলরেডি চলে এসেছে গাবতলিতে। পিয়াল সোহাকে বলে, এলিজা তুই আর পিয়ন্তি একসঙ্গে এক রুমে থাকবি। আর মামা তোদেরকে পৌঁছে দিয়ে আসবে রাসেলদের বাড়িতে। ওখানে ছোট খালার বাসায় তোরা কিছুদিন থাকবি। আর তোরা দুজন খেয়াল রাখবি আমার পিয়ন্তির যেন কোনো অবহেলা না হয়। সারাক্ষণ ওর সঙ্গেই থাকবি, ওকে কখনো একা ছাড়বি না। আমার পিয়ন্তির যদি কোনো অযত্ন হয় তবে সবগুলোকে আমি মেরে ফেলবো। সোহা আপু ভয়ে ঢোক গেলে বলে, ভাইয়া আপনি চিন্তা করবেন না, আমি ছায়া হয়ে থাকবো। ওরা গাবতলিতে চলে আসে। এলিজা দৌড়ে আসে গাড়ির কাছে, ওর মামাও আসে। মামাকে সব কিছু পিয়াল বুঝিয়ে বলে যে ওদের আর সোহার বোনের বাসায় না নিয়ে রাসেলদের বাসায় যেতে বলে। ওদেরকে নিয়ে মামা চলে যাবে রাসেলদের বাসায়। ওরা যাওয়ার আগে পিয়াল পিয়ন্তির কাছে এগিয়ে এসে পিয়ন্তিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে বলে, সব সময় ফোনে আমরা যোগাযোগ করব। আমি যত দ্রুত সম্ভব তোমার কাছে চলে আসছি। তারপর মামাকে দিয়ে সবাইকে গাড়িতে তুলে দেয়। ওর মামা ওদেরকে নিয়ে সরাসরি রাসেলদের বাসায় চলে যায়। রাসেলদের বাসা উত্তরাতে, বেশি সময় লাগেনি ওদের যেতে। এদিকে রনি আর পিয়াল রওনা হয়ে যায় চাটমোহরের উদ্দেশ্যে। পিয়ালের মন ভীষণ খারাপ। রনি বুঝতে পারে তার ভাই খুব কষ্টে আছে, তাই অ্যারোস্টিগেটে এসে যখন গাড়ি থামায় তখন রানী ফোন বের করে সোহার নম্বরে রিং করে। সোহাকে বলে, ভাবিকে ফোনটা দাও। সঙ্গে সঙ্গে ফোনটা পিয়ন্তিকে দেয়। পিয়ন্তি দেখে ফোনের ওপাশের ব্যক্তিটা মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। আসলে রনি ভিডিও কল করেছে, আর ভিডিও কলে সে তার ভাইকে পিয়ন্তিকে দেখাচ্ছে। পিয়ালো টেরও পায়নি তার অগোচরে ফোন দিয়েছে রনি। পিয়ন্তি কান্না শুরু করে দেয় শব্দ করে। পিয়ন্তির কান্নার শব্দে পিয়ালের কানে লাগে। পিয়াল ফট করে চোখ খোলে, সামনে মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখে পিয়ন্তি কান্না করছে। পিয়াল দ্রুত মোবাইলটা নিজের হাতে নেয় আর বলে, ডল কাঁদছো কেন, কি হয়েছে?
পিয়ন্তি বলে, আপনি এভাবে কেন মন খারাপ করে আছেন? আপনাকে এভাবে দেখলে আমার যে ভীষণ কষ্ট লাগে। পিয়ন্তি বর্তমানে রাসেলদের বাসাতেই আছে, আর রাসেলদের বাসার একটি ঘরে পিয়ন্তি ও এলিজাকে থাকতে দেওয়া হয়েছে, সাথে সোহাও আছে। সেখানে বসে কথা বলছে পিয়ন্তি পেয়ালের সাথে। এই পাগল, একটু কান্না করবা না। তোমাকে ছেড়ে দূরে যাচ্ছি, তাই খারাপ লাগছে। যত দ্রুত সম্ভব তোমার কাছে চলে আসব। আর তোমার থেকে দূরে থাকার জন্য তো আর তোমাকে বিয়ে করিনি। রনি ভাই বলল, ভাবি মাঝে মাঝে সোহার ফোন দিয়ে ভাইয়াকে ফোন দিবে, তাহলে ভাইয়ার মন ভালো থাকবে। পিয়ন্তি মাথা ঝাঁকিয়ে বলল, জি ভাইয়া। রাসেলের মা খাওয়ার জন্য সবাইকে ডাকছে। পিয়ন্তি বলছে তার ভালো লাগছে না, এখন খাবে না। সঙ্গে সঙ্গে সোহা চিল্লায় ওঠে, বলে, খবরদার পিয়ন্তি, তুমি বলবা না তুমি খাবা না। আমাকে কিন্তু পিয়াল ভাই থ্রেট দিয়ে গেছে, তোমার কোনো অবহেলা অযত্ন যেন না হয়। তোমার কোনো অযত্ন হলে শিওর পিয়াল ভাই আমাকে মেরেই ফেলবে। সোহাকে ভয় পেতে দেখে হেসে দেয় এলিজা। পুতুল, কত ভয় পাচ্ছে আমার সোহা আপু। আসলে রনি ভাইয়ের বউ হতে চায় তো। পিয়াল ভাইকে রাগিয়ে তার বউ হওয়া সম্ভব না। পিয়াল ভাইয়ের বউয়ের আদর যত্ন করে রাস্তা ক্লিয়ার করছে সোহা আপু। এলিজার কথা শুনেও হাসি নেই পিয়ন্তির মুখে। মুখ গোমরা করে বসে আছে পিয়ন্তি। এলিজা বলল, খবরদার মুখ গোমরা করে থাকবি না, তাহলে কিন্তু ভাইয়াকে বলে দেব। আচ্ছা দোস্ত, বলতো, ভাইয়াকে ছাড়া তোর একটু ভালো লাগে না, তাই না? না মানে, তোর কি সবসময় কি ভাইয়ার কাছে থাকতে ইচ্ছে করে? এসেছিস তো মাত্র 2 দিন হলো, তাই পাগল হয়ে গেলি বরের জন্য? পিয়াল রাস্তায় যেতে যেতে তার বন্ধুকে ফোন দেয়। তার বন্ধুকে সব কিছু ভেঙে বলে। তার বন্ধু তাকে বুদ্ধি দেয়, আরে তুই বোকামি করলি কেন? ভাবিকে আমাদের বান্ধবীদের হোস্টেলে রেখে দিতাম, আর তুই থাকতি তোর হোস্টেলে। তাহলে পুলিশ খুঁজতে আসলে তোকে হোস্টেলেই পেত, আর ভাবিকে তো খুঁজে পাওয়ার প্রশ্নই আসে না। ভাবি কোথায় আছে পুলিশ সেটা গুণাক্ষরেও বুঝতে পারতো না। পিয়ালও চিন্তা করলো, হ্যাঁ এটা তো রাইট কথা। পিয়াল বলল, হ্যাঁ ঠিক আছে, আমি আগামীকাল চলে আসব। পিয়ালরা বাড়িতে পৌঁছে গেল। পরের দিন সকাল সকাল পিয়ন্তির বাবা চাচারা চলে আসলো পুলিশ নিয়ে। পুলিশ বলল, ওনার ছেলে যদি আপনার মেয়েকে নিয়ে পালাতো তবে কি সে বাসায় থাকতো? তাহলে তো ওনার ছেলেরা এখানে থাকতো না। আর ওনার ছোট ছেলের কথা বলছেন? ঠিক আছে, ওনার ছোট ছেলে শহরের বাইরে যাওয়ার নিষেধ। তাহলে তো বুঝতে পারবেন আপনাদের মেয়ে ওনার ছেলের সাথে গিয়েছে কিনা। ছেলে যদি এখানে থাকে তাহলে আপনাদের মেয়েকে কোথায় রাখবে একা একা? পিয়ন্তির বাবা চাচারা পুলিশের কথায় আর কোনো কথা বলতে পারে না। রনিকে নিষেধ করা হয় সে যেন চাটমোহরের বাইরে না যায়। সঙ্গে সঙ্গে পিয়াল বলে ওঠে, তার মাস্টার্সের ফাইনাল এক্সাম, তাই তাকে যেতে হবে। পুলিশ তাকে বলে যে অবশ্যই আপনি যেতে পারবেন। পিয়াল এক মুহূর্ত দেরি করে না, তার বাবা মার কাছে যেয়ে বলে, আমি এক্ষুনি ঢাকায় ফিরে যাব। তার মা হাতে কিছু টাকা উঠিয়ে দেয়, বলে, বাবা সাবধানে যাবি। পিয়াল সঙ্গে সঙ্গে বাস ধরে এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পিয়াল এসে সরাসরি চলে যায় রাসেলদের বাড়িতে। পিয়ন্তি কিন্তু জানেই না পিয়াল আসছে। পিয়াল এসে দেখে ঘুমিয়ে আছে পিয়ন্তি। পিয়াল পিয়ন্তির কাছে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে নেয়। পিয়াল ও পিয়ন্তিকে একসাথে ঘরের মধ্যে রেখে ছোঁয়া দরজাটা আস্তে করে ভিড়িয়ে দিয়ে চলে আসে। কারণ ওরা সবাই জানে দুজন মানুষই কি খুব মন খারাপ, মানসিকভাবে ভেঙে পড়েছে। একে অপরকে সময় দেওয়া উচিত, তাই তারা ঘুমাক। ওরা দুই বোন বাইরের রুমে চলে যায়। পিয়ালের স্পর্শ পেয়ে হালকা করে চোখ খোলে পিয়ন্তি। পিয়ালকে নিজের কাছে দেখে ও ভাবে বোধহয় স্বপ্ন দেখছে। ও পিয়ালের মুখে হাত রেখে বলে, আপনি চলে এসেছেন, আমাকে ছেড়ে কখনো যাবেন না। আমি ভালো নেই আপনাকে ছাড়া। আপনাকে ছাড়া আমি থাকতে চাই না। আমাকে লুকিয়ে রাখুন না আপনার বুকের মধ্যে। বলুন না কখনো যাবেন না, কোনো সময় আমাকে ছেড়ে যাবেন না। পিয়ন্তির প্রত্যেকটি কথা পিয়াল শোনে এবং আরও বুকের মধ্যে লুকিয়ে নেয়। মনে হয় পিয়ন্তিকে ওর বুকের ভেতর এখন ঢুকে যাবে। পিয়ন্তির মাথায় হাত বুলাতে বুলাতে পিয়াল বলে, কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। একমাত্র মৃত্যুই ছাড়া আমাকে কেউ তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। ডল তারপর পরম শান্তিতে নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। কালকের থেকে শুধু জার্নি করছে, এখন একটু ঘুম হয়নি। এখন ঘুম যে রকম তার চোখে ধরা দিয়েছে, ঠিক সেরকম পিয়ন্তির চোখেও ধরা দিয়েছে। ওই যে বলে, মনের শান্তি বড় শান্তি। আর পিয়ালের শান্তির জায়গা হলো পিয়ন্তি। পিয়ন্তিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পিয়াল। পিয়ন্তিরও খুব সুখে ঘুমিয়ে থাকে। এখন প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে। রাসেলের মা বলে, ছেলেটা তখন এসেই ঘুমিয়ে গেছে, কিছুই খায়নি ছেলেটা, ওকে ডাক দে, ওরা উঠে খাক। কারণ পুতুলও তো তখন কিছুই খায়নি।
তখন শুধু ভাত নাড়াচাড়া করেছে। হ্যাঁ, তখন পিয়ন্তি কিছুই খেতে পারেনি, অল্প কিছু মুখে দিয়েছে। তার যে ভালো লাগছে না প্রিয় মানুষটিকে ছাড়া। হালকা হালকা করে চোখ খুলে দেখে তাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে পিয়াল। পিয়ন্তি বুঝে যায় পিয়াল চলে এসেছে। পিয়ন্তিও পিয়ালকে দেখে খুশিতে আরও জোরে চেপে ধরে পিয়ালকে। পিয়ালের ঘুম অনেক আগেই কেটে ভেঙে গিয়েছে। সে তো চুপ করেছিল যাতে তার ডলের ঘুম না ভাঙে। তার পুতুল বইয়েরকে বুকে জড়িয়ে ধরে শুয়েছিল। সে পিয়ন্তির মুখটা ধরে, আর আজকে আর নিজেকে আটকায় না পিয়াল। সে তার বইয়ের ঠোঁটে ঠোঁট ডুবায়। সে যেন হারিয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে পিয়ন্তির ঠোঁটে চুমু খায়। এই প্রথম পিয়ন্তি তার ভালোবাসার মানুষের গভীর স্পর্শ পেল, যেটা এতদিন পিয়ন্তি পায়নি। আজ প্রথম পিয়াল তাকে ঠোঁটের এই গভীর স্পর্শ দিল। এতদিন শুধু হালকাভাবে ছুঁয়েছে। পিয়ালের ছোঁয়ায় পিয়ন্তি কেঁপে কেঁপে উঠল। তার ছোট্ট ডল তার এই ভালোবাসার ছোঁয়ায় পাগল হয়ে গিয়েছে। না জানি সর্বোচ্চ ভালোবাসা দিলে তার বউয়ের কী অবস্থা হবে। কানে কানে ফিসফিস করে বলে, মাই লাভ, এখনই এই অবস্থা? তবে সমস্যা নেই, তোমার জন্য চাইলে আমি বছরের পর বছর অপেক্ষা করতে পারবো। তুমি শুধু আমার এই বুকে থাকবে, কারণ আমার এই বুকটা তুমি ছাড়া ভীষণ খালি খালি থাকে। আর এই বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা হয়। জানো, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। সকালবেলায় তোমার বাবা চাচারা পুলিশ নিয়ে আসে। তাদের সাথে কথাবার্তা বলে আব্বু আম্মুকে বলে রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। দুপুরে পরপরই এখানে পৌঁছে যাই আর তোমার কাছে চলে আসি। তুমি টেরও পাওনি কিছু, কারণ তুমি ঘুমিয়েছিলে। হঠাৎ করে দরজার বাহির থেকে রাসেলের গলার আওয়াজ পাওয়া যায়। রাসেল ডাকছে পিয়ালকে। হ্যাঁ, রাসেল ভাই এসেছে। রাসেল ভাই আজ মেডিকেল থেকে চলে এসেছে, কারণ ওই যে এসেছে এলিজার সাথে দেখা করার জন্য। মূলত রাসেল ভাই মেডিকেলে থেকে ছুটি নিয়ে বাসায় এসেছে। রাসেল ভাই ঢাকা মেডিকেলে পড়ে, তাই সে উত্তরায় তার বাসায় থাকে না। তার মতে মেডিকেলে থাকলে তার পড়াশোনা ভালো হবে, বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করা যায়, আর বাসা থেকে দূরে হয় মেডিকেল। কারণ ঢাকা শহরের অতিরিক্ত জ্যামের কারণে সে বাড়িতে থাকে না। সে থাকে মেডিকেলের হোস্টেলে। রাসেল ভাই ভীষণ ভালো স্টুডেন্ট, অনেক সুন্দর দেখতে। এলিজা শ্যামবর্ণের গোলগাল চেহারার, খুব মিষ্টি দেখতে। আর রাসেল ভাই ফর্সা ধবধবা, উঁচা লম্বা একটি ছেলে। দুজনকে দারুণ মানিয়েছে। এলিজাকে রাসেল ভাই ভীষণ ভালোবাসে। ওদের দুজনের ভালোবাসা প্রায় 5-6 বছরের বলতে গেলে। রাসেল ভাই পিচ্চি এলিজাকে পছন্দ করেছিল। ছোট্ট এলিজা যখন একটু বুঝতে শিখেছিল, তখনই রাসেল ভাই তার মনের কথা তাকে বলে দিয়েছে। রাসেল ভাইয়ের কথা, সে কোনো রিস্ক নিতে চায় না। সে যদি বলতে দেরি করে, আর এই সুযোগে যদি তার বাগানে অন্য কেউ মালি হতে চলে আসে, সে তার ফুলের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে, এবং বহু আগে। তার ভাষ্যমতে ছোট মেয়েদের সাথে প্রেম করা উচিত। তার মতে ছোট মেয়েদের সাথে প্রেম শুরু করলে তাদেরকে নিজে হাতে করে গড়ে পিঠে নেওয়া যায়। আর যদি ভার্সিটিতে উঠে যায়, তাহলে সেই মেয়ে ভার্সিটি লেভেলে কলেজে কোনো না কোনো ছেলের সাথে সম্পর্কে জড়ায়। আর এখনকার দিনের সম্পর্ক মানে কি, সেটা তো আমরা সবাই জানি। তাই রাসেল ভাই যথেষ্ট বুদ্ধিমান ছেলে, এবং বুদ্ধির পরিচয় দিয়েই ক্লাস 6 থেকে সে এলিজার সাথে সম্পর্কে জড়ায়, ভালোবাসতে শুরু করে। এলিজাও অন্য কোনো ছেলের দিকে ফিরেও তাকায় না। আমাদের ভালোবাসার মানুষটি যদি এত ভালো হয়, তাহলে অন্য ছেলের দিকে কেন তাকাতে যাব আমরা? ভালোবাসার মানুষ একান্তই আমাদেরই তো আছে। রাসেল ভাইয়ের ডাক শুনে পিয়াল ভাই উঠে পড়ে। পিয়াল ভাই যে অল্প একটু দরজা ফাঁকা করে বলে, তুই ড্রয়িং রুমে যা, আমরা আসছি। তারপর পিয়ন্তিকে বলে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিতে। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে দুজন মিলে একসঙ্গে ড্রয়িং রুমে চলে যায়। রাসেলের মা বিকালের নাস্তায় অনেক কিছু করেছেন। পিয়ন্তি ও পিয়াল ঘুমিয়েছিল, তাই এখন সন্ধ্যার পরে এই নাস্তাগুলোই সবাইকে সার্ভ করছে। এলিজা ও সোহাগ কেউ খায়নি। বলেছিল খালামুনি ওরা উঠুক একসঙ্গে খাবো, তাই এখন একসঙ্গে খাবার দেওয়া হচ্ছে। রাসেলের মা একটু বেশি করে নাস্তা দিয়েছে পিয়ন্তিকে, আর বলেছে তুমি তখন দুপুরে কিছুই খাওনি, এখন একটু পেট ভরে খাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বড় বড় করে চোখ করে পিয়াল তাকায় পিয়ন্তির দিকে, আর সাথে তাকায় সোহার দিকে। সোহা ভয়ে ঢোক গিলে আমতা আমতা করে বলে, ভাইয়া আমি বারবার পুতুলকে বলেছি খাবার খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই খেতে চায়নি। তখন পিয়ন্তি বলে, জি জি, আমিই খেতে চাইনি, আসলে আমার ভালো লাগছিল না। পিয়াল ভাই আপনি কিছু বলবেন না সোহা আপুকে? পাশ থেকে রাসেলের মা বলে, কি ব্যাপার বৌমা, তুমি পিয়ালকে ভাই কেন বলো? পিয়ন্তি লজ্জায় চুপ হয়ে যায়। ও নিজেও জানে পিয়ালকে ভাই ডাকা যাবে না, কিন্তু ওই যে অভ্যাস, আজ এত বছরের অভ্যাস তার 2 দিনে বদলানো যাবে না। তাই ও ভুলবশত বারবার পিয়াল ভাই বলে দেয়।
আর ওর চেয়ে বয়সে এত বড় একজনকে নাম ধরে পিয়াল কিভাবে ডাকবে সে? লজ্জায় মাথা নত করে নেয় পিয়ন্তি। তখন রাসেল বলে, বুঝতে পেরেছি ভাবি, লজ্জা পাচ্ছ। পিয়াল বলে ডাকতে, ঠিক আছে, তুমি একটু সন্টু মন্টু নাম ধরে ডাকো। ওদের কথা শুনে ওখান থেকে চলে যায় রাসেলের মা। তিনি বুঝতে পারে বাচ্চারা এখন মজা করবে। রাসেলের কথা শুনে রাসেলের দিকে চোখ বড় বড় করে তাকায় পিয়াল। পিয়াল বলে, রাসেল, এটা কি ধরনের কথা? সন্টু মন্টু কেন বলবে? বলবে তো বল। ওকে যেন আমাকে বলে কলিজা, জান, এসব নাম ধরে ডাকতে শেখা। আমি পিয়াল ভাইয়ের কথা শুনে অবাক হয়ে তাকাই। পিয়াল ভাই এভাবে দুষ্টামি করতে পারে? জানা ছিল না আমার। আসলে পিয়াল ভাই খুব রাগী একজন মানুষ। সেই গম্ভীর রাগী মানুষ এইভাবে কথা বলবে? পিয়াল ভাই আমাকে বলে, আমি তোমাকে ডল বলি, লাভ বলি, তুমিও চাইলে আমাকে লাভ বলতে পারো, বা জান, কলিজা, বাবু, সোনা, যেটা খুশি বলতে পারো, বাট নট ভাই। আমি তোমার কোনো জন্মেরই ভাই না, সো ভাই ডাকা যাবে না। ওরা অনেক দুষ্টুমি করে, অনেক খুনসুটি করে। পিয়ন্তি লজ্জায় আর কোনো কথা বলতে পারে না, চুপ হয়ে যায়। পিয়াল ওর খালাকে বলে, খালা, নাস্তার কিছুক্ষণ পরে আমাকে খাবার দিয়ে দিবে। আমার গাটা ভীষণ ব্যথা করছে। কাল সারা রাত ঘুমাতে পারিনি, আর সারাদিন জার্নিও করেছি। আমি তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমিয়ে যাব। ওর খালা বলে, ঠিক আছে। পিয়ালের খালা খাবার দিয়ে দেয় রাত 10টার দিকে। পিয়াল ও পিয়ন্তি খেয়ে নেয়, আর ওরা সবাই বলে ওরা পরে খাবে। পিয়াল খাওয়া দাওয়া শেষ করে পিয়ন্তিকে বলে রুমে আসতে। পিয়ন্তিকে নিয়ে পিয়াল রুমে চলে যায়। পিয়াল রুমে গিয়ে পিয়ন্তিকে কাছে টেনে নেয়। আস্তে আস্তে মুখে ওর ঠোঁটে হাত বুলাতে থাকে আর বলে, আচ্ছা, আমি চলে যাওয়ার পর খুব কান্না করেছিলে? পিয়ন্তি বলে, আপনার যে বাঁ পাশে ব্যথা করে আপনি বলেন, আমারও ওই বাঁ পাশে ব্যথা করে আপনাকে না দেখলে। আগে আপনাকে যখন দেখতাম আমার ভীষণ ভালো লাগতো, শুধু মনে হতো তাকিয়ে থাকি। কিন্তু গতকাল যখন আপনি আমাকে রেখে চলে গেলেন, তখন বুঝতে পারলাম আমার বুকের বাঁ দিকে প্রচণ্ড ব্যথা করছে, অনেক ব্যথা। আমি বুঝতে পেরেছি পিয়াল ভাইয়া, আপনাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু আপনাকে কোনোদিনও ছাড়তে পারবো না। বলুন, জীবনে কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না? আপনার ভালোবাসায় যেন কেউ ভাগ না দেয়। আপনি শুধুই আমার, একান্তই আপনার ডলের। পিয়াল পিয়ন্তিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, আমি শুধুই তোমার, মাই লাভ। মাই লাভ, এ জীবনটা শুধুমাত্র তোমার জন্য, অন্য কারোর জন্যই না। পিয়াল আজ অনেক আদর করছে তার পিয়ন্তিকে। আদর করতে করতে পিয়াল বলে, আচ্ছা ডল, আজ যদি আমি তোমাকে খুব গভীরভাবে ছুঁয়ে দিই, তুমি কি রাগ করবে? পিয়ন্তি প্রথমে পিয়ালের কথার মানে বোঝে না, অবাক চোখে পিয়ালের দিকে তাকায়। পিয়াল বলে, আজ তোমাকে পুরোপুরি নিজের করে চাই। আজ 4 দিন হলো ওদের বিয়ে হয়েছে, কিন্তু ওরা এখনও নিজেদের কাছাকাছি সেইভাবে আসেনি। মাথা নামিয়ে নেয় পিয়ন্তি। পিয়াল বুঝতে পারে পিয়ন্তি তাকে কাছে যাচ্ছে। আগেকার দিনের মেয়েরা এত কিছু বুঝতো না, কিন্তু এখনকার দিনের মেয়েরা ক্লাস 3 থেকেই সব কিছু বোঝে। আর পিয়ন্তি, সে তো এসএসসি পরীক্ষা দিয়েছে, সে তো আরও ভালোভাবে সব কিছু বোঝে। কিন্তু মাঝে মাঝে বোকামির কারণে কিছু কথা বুঝতে একটু দেরি হয়। এখনকার দিনে ইন্টারনেট আসাতে ইউটিউব, ফেসবুক সব কিছু দেখেই ছেলেমেয়েরা যেন ইস্ত্রে পাকা হয়ে গিয়েছে। পিয়ালের কথায় চোখ নামিয়ে সম্মতি দেয় পিয়ন্তি। পিয়াল দরজাটা ভালো করে লক করে দেয়, তারপর লাইটটা অফ করে দিয়ে এগিয়ে আসে। ঘরে হালকা একটু ডিম লাইটের আলো দেখা যাচ্ছে। পিয়ন্তিকে কোলে তুলে নেয়। পিয়াল পিয়ন্তিকে নিয়ে তারপর বিছানায় চলে যায়। আজ নিজের ভালোবাসায় নিজের মনের মানুষকে আপন করে নেয় পিয়াল। ছোট্ট পুতুল হয়ে গেল পিয়ালের জীবন সঙ্গিনী। রাঙিয়ে দেয় ভালোবাসায় তার অবুঝ ছোট্ট ভালোবাসার মানুষটিকে। পিয়াল বুঝতে পারে কষ্ট হচ্ছে পিয়ন্তির। কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারি না। তবুও পিয়াল নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। বোধহয় পিয়ন্তি ঠিক থাকতে দিচ্ছে না পিয়ালকে। পিয়াল আর কোনো দিকে তাকায় না, মত্ত হয়ে যায় নিজের ভালোবাসার নারীতে। ভালোবাসা দেয় পিয়ন্তিকে। পিয়ন্তি সেই ভালোবাসায় থেকে থেকে কেঁপে কেঁপে ওঠে। পিয়াল আর পিয়ন্তির ভালোবাসা শুরু হলো আজ থেকে। মনে হচ্ছে আজকেই তাদের প্রথম ভালোবাসার প্রথম আলিঙ্গন। এখন রাত 10টা বাজে। এখন রাত 1টা বাজে। এখনও ঘুম নেই নতুন বিবাহিত দম্পতির চোখে। তারা ব্যস্ত তাদের কাজে। শেষ রাতের দিকে পিয়াল ও পিয়ন্তি ঘুমিয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে পিয়াল ফোন করে রাসেলকে ফোন দিয়ে বলে তার এই ওষুধ চাই। রাসেল বলে, ওকে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। রাসেল এসে পিয়ালকে ফোন দেয়। পিয়াল দরজা খুলে ওষুধটা নিয়ে নেয়। তারপর আস্তে করে পিয়ন্তির কাছে যায়, পিয়ন্তিকে ডেকে ওঠায়। আজকে সত্যি পিয়ন্তি খুবই অসুস্থ। পিয়ন্তি যেন বিছানা থেকে উঠতেই পারছে না। পিয়াল বলে,
আমার প্রথম ভালোবাসায় অসুস্থ হয়ে গেছে আমার ডল। নিজেকে আমার ভীষণ অপরাধী মনে হচ্ছে। আসলে বেচারি আর কিছুই বলতে পারে না। একেতে অসুস্থতা, তারপর লজ্জা তাকে সব কিছু মিলে ঘিরে ধরেছে। পিয়াল বুঝতে পারে তার পুতুলের খুব কষ্ট হচ্ছে। সে পিয়ন্তিকে কোলে করে ওয়াশরুমে দিয়ে আসে। পিয়ন্তি ফ্রেশ হয়ে বাহিরে আসে। পিয়াল ওকে ওষুধ দুটো খাইয়ে দেয় আর বলে, তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। বাইরে এসে সোহাকে বলে পিয়ন্তির জন্য ডিম আর দুধ দিতে। নিজে টেবিল থেকে একটি আপেল নিয়ে আপেলটা ধুয়ে চাকু হাতে চলে আসে বেডরুমে। বেডরুমে এসে আপেল কেটে পিয়ন্তিকে খাওয়াতে থাকে। সকাল সকাল পিয়ালের চুল ভেজা দেখে বুঝতে পারে সোহা আজকে তার ভাইয়ের জীবনে সবচেয়ে সুন্দর রাত গিয়েছে। আর এদিকে রাসেল তো এলিজাকে সব কিছু বলে দিয়েছে। এলিজা লজ্জায় লাল হয়ে গিয়েছে রাসেলের মুখে এই কথাগুলো শুনে। কারণ রাসেল তাকে বলেছে তার জীবনে এই দিন কবে আসবে সে তো আর সহ্য করতে পারছে না। এলিজা ও সোহা ডিম ও দুধ নিয়ে চলে আসে পিয়ন্তিদের ঘরে। পিয়ন্তি খাটে বসেছিল, পিয়াল তাকে আপেল খাওয়াচ্ছিল। তখনই পিয়ালের ফোনে ফোন আসে। পিয়াল ফোনটা নিয়ে একটু বারান্দায় যায়। সোহা আর এলিজা পিয়ন্তির কাছে এগিয়ে যায়। এলিজা বলে, কিরে, আমার ভাইয়ের এক রাতের ভালোবাসায় কাবু হয়ে গেলি? একেবারে বিছানায় শয্যাশায়ী। এলিজার কথায় ভীষণ লজ্জা পায় পিয়ন্তি। সোহা বলে, ঠিক আছে, এখন তো বলছিস পিয়ন্তিকে, দেখবো তুই কি করিস। রাসেল ভাই তো আমাদেরই খালাতো ভাই, নিশ্চয়ই পিয়াল ভাইয়ের কার্বন কপি হবে। তোর অবস্থাও নাজেহাল করে ছেড়ে দিবে সেও। তো নিজের দিকে তাকা। সোহার কথা শুনে চোখ বড় বড় করে এলিজা তাকায় তার দিকে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, ও তাহলে রনি ভাইয়া কি তোমাকে ছেড়ে দিবে? না, ছাড়বে না, কিন্তু রনি আমার আর তার তো বয়সের অত গ্যাপ নেই। আমরা দুজনেই প্রায় বলতে গেলে সমসমান হয়ে গিয়েছি। আর তোর রাসেল ভাইয়ের, পিয়ন্তির ও পিয়াল ভাইয়ের সেরকম গ্যাপ। তোমরা দুজনেই বাচ্চা বাচ্চা বউ হবে তোমাদের বরের। ভালোবাসলেও কষ্টটাও তো তোমরা দুজনে বেশি পাবে, তাই না? সোহার কথা শুনে এলিজা অসহায় মুখ করে সোহার দিকে তাকিয়ে থাকে। কারণ তারা দুজন বাচ্চা। তাদের বয়স তো 17 বছর। 17 বছরের মেয়ে বাচ্চা হয় কি করে? তখনই বারান্দার থেকে রুমে প্রবেশ করে পিয়াল। পিয়ালকে দেখে এলিজা ও সোহা বলে, আচ্ছা পিয়ন্তি, তুই রেস্ট নে, আমরা পরে আসছি। ওরা দুই বোন সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে যায়। পিয়াল বলে দুধ খেতে, পিয়ন্তি বলে পরে খাবো। পিয়াল বলে না, এক্ষুনি খেতে হবে। পিয়াল সিদ্ধান্ত নিয়েছে আজকেই পিয়ন্তিকে নিয়ে চলে যাবে। রাসেলের মা বলে, যাবি ঠিক আছে, আর কটা দিন পরে যা। পিয়ালও রাজি হয়ে যায়। সে চিন্তা করে এখানে তাও রাতে ঘুমানোর জন্য খুব সুন্দর জায়গা আছে। সে বলে, ঠিক আছে খালা, দুদিন পরেই যাব। পিয়াল বের হয়ে যায় তার কলেজ ও কোচিংয়ের উদ্দেশ্যে। কারণ তাকে হোস্টেলে উঠতে হবে, যাতে পুলিশ খোঁজ করলে তাকে সন্দেহ না করতে পারে। আর রাসেলদের বাসায় থেকে যায় পিয়ন্তি, এলিজা ও সোহা। পিয়াল বলেছে সে পিয়ন্তিকে নিয়ে যাওয়ার সময় এলিজা ও সোহাকে তাদের বাড়িতে রেখে যাবে। সবাই জিজ্ঞাসা করে যে পিয়ন্তিকে কে কোথায় রাখবে। সে বলে ব্যবস্থা সে করে নিবে, কোথায় রাখবে সে কাউকে জানাতে চায় না। চলবে। বান্ধবীর ভাই যখন পাগল প্রেমিক, গল্পের তৃতীয় অংশ।